দর্শক, এই মুহূর্তে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে যেতে চাই। সেখানে দশম গ্রেডে বেতন সহ ৩ দফা দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সহকর্মী রায়হান কবির যুক্ত হয়েছেন আমাদের সাথে এই বিষয়ে সর্বশেষ খবর নিয়ে। শিক্ষকদের অবস্থান সম্পর্কে তানিয়া, সকাল থেকেই দ্বিতীয় দিনের মতো শিক্ষকরা তাদের দাবি নিয়ে এখানে তাদের অবস্থান কর্মসূচি পালন করছেন। গতকাল যে 5 জন শিক্ষককে আন্দোলন করতে গিয়ে শাহবাগ থেকে ধরা হয়েছিল, তাদেরকে আজকে নিঃশর্ত মুক্তি দেওয়া হয়েছে। দুপুরে মুক্তি দেওয়ার পর শিক্ষকরা নতুন একটি তারা কর্মসূচির কথা আমাদের জানিয়েছিলেন। সেটি বিকেল 3:30 থেকে 4টা কিংবা 4:30 পর্যন্ত কালো কাপড় পরে আসলে তারা একটা চুপ থাকার একটা কার্যক্রম তারা পরিচালনা করবেন বলে জানিয়েছিলেন। আমাদের সঙ্গে আন্দোলনরত শিক্ষকরা রয়েছেন, আমরা একটু তাদের সঙ্গে কথা বলে জানতে চাবো আসলে আপনাদের দাবিগুলো যদি না মেনে নেওয়া হয় পরবর্তীতে এই আন্দোলন কি রকম হতে পারে বলে আপনি মনে করছেন? আমাদের এই দাবি যদি না মেনে নেওয়া হয় তাহলে আমরা যে ক্লাস বর্জন চলতেছে অবস্থান কর্মসূচি, আমাদের সামনে যে বৃত্তি এবং সমাপনী পরীক্ষা, আমরা তার মানে এই কার্যক্রমে আমরা অংশগ্রহণ করব না। আচ্ছা, আমরা আরেকটু জানতে চাইবো যে যদি আপনাদের কার্যক্রম এভাবে চলতে থাকে শিক্ষার্থীদের যে একটা ভোগান্তি হবে, এ নিয়ে আসলে আপনাদের মতামত কি? ভাই, আমরাও শিক্ষার্থীদের কথা চিন্তা করি, কিন্তু আমাদেরও তো পেট চলতে হবে, আমাদেরও তো সম্মানের কথা চিন্তা করতে হবে। আমাদেরকে কেন ন্যায্য দাবি থেকে আমাদের বঞ্চিত করা হয়? আমাদের যে 10 বছর এবং 16 বছরের যে টাইম স্কেলটা আছে সেটাও হঠাৎ করে কেন বন্ধ করে দেওয়া হলো? সেইটাও তো আমাদের থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা শুধু দিয়েই যাব আর আমরা কিছু পাবো না, এটা কি হয়? আর আমরা শিক্ষার্থীদের কথা চিন্তা করি। আমাদের সরকার যদি শিক্ষার্থীদের কথা চিন্তা করতো তাহলে আমাদের দাবিটা মেনে নিত। এত তাড়াতাড়ি যদি ওনারা যত তাড়াতাড়ি মানবে তত তাড়াতাড়ি আমরা এখান থেকে যাব। প্রয়োজনে আমরা বন্ধের দিনে ক্লাস করব, প্রয়োজনে আমরা শীতের ছুটি নিজেরা বর্জন করে ওই সময় আমরা ক্লাস করব। আমরা শিক্ষার্থীদের পুষিয়ে দেব, আমরা শিক্ষার্থীদের বিপক্ষে না। আমরা ওই কমল শিশুদের ছোট্ট মুখখানা আমরা কখনো তাদেরকে নিরাশ হতে দিব না। আমরা শিক্ষক, আমরা জানি কিভাবে দেশকে গড়তে হয়। যত আমাদেরকে আন্দোলনে আমাদেরকে দেরি করবে, যত আমাদের দাবি মেনে নিতে তারা দেরি করবে, ততই শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবে। আমরা শিক্ষার্থীর ক্ষতি করছি না তো, সরকার ক্ষতি করছে, দেশ ক্ষতি করছে। দেশ কেন মেনে নিচ্ছে না আমাদের এই ব্যাপারগুলা? যেখানে পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষকরা একই যোগ্যতার হয়ে তারা 10ম গ্রেড পায়, আমরা কেন পাই না? আমরা তো একই যোগ্যতার একই ক্যাটাগরি, আমরা একই মায়ের 2 সন্তান। আমাদের এক সন্তানকে দেওয়া হয়, আরেক সন্তানকে কেন বিমাতা সুলভ আচরণ করা হয়? যোগ্যতা এক, একই বিজ্ঞপ্তি, একই সবকিছু, কারিকুলাম এক, পড়ালেখা এক, সব শিক্ষার্থী এক, তাহলে কেন আমাদের সাথে বৈষম্য? আমাদেরকে কেন 13তম গ্রেড দেওয়া হয়, তাদেরকে কেন 10ম গ্রেড দেওয়া হয়? আমরা এটা থেকে মুক্তি চাই, আমরা সম্মান চাই। আমরা 3য় শ্রেণীর কর্মচারী থাকতে চাই না, আমরা কর্মকর্তা হতে চাই। আমরা কর্মকর্তা তৈরি করি, আর আমাদেরকে এটা দিবে না। তানিয়া, আসলে যেমনটি শুনছিলেন, শিক্ষকরা আসলে শিক্ষার্থীদের অমঙ্গল চায় না। তারা চায় শিক্ষার্থীরা দ্রুত তাদের যে শিক্ষা কার্যক্রম সেটিতে ফিরে আসুক, শিক্ষকরাও ফিরে যাক। তাদের যে দাবি আছে, দাবিটা যত দ্রুত মেনে নেওয়া হবে তত দ্রুতই এসব কার্যক্রম আগের মতো হবে বলে তারা জানাচ্ছেন আমাদের কাছে। এই ছিল সর্বশেষ শহীদ মিনার থেকে আমার কাছে তানিয়া। ধন্যবাদ রায়হান কবির। নিশ্চয়ই ফিরবো পরবর্তীতে আবারও শিক্ষকদের আন্দোলনের খবর জানবার জন্য। দর্শক, সহকর্মী রায়হান কবির ছিলেন আমাদের সাথে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। এদিকে 10ম গ্রেডে বেতন সহ 3 দফা দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে চলছে তাদের কর্মবিরতি। একই সাথে তাদের প্রতিনিধিরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন। শনিবার পুলিশি হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রাথমিক উপদেষ্টার পদত্যাগও দাবি করেছেন তারা। আজই নতুন কর্মসূচি ঘোষণা দেবে আন্দোলনরত শিক্ষকরা। এদিকে কর্মবিরতির কারণে সারা দেশের প্রায় 65,000-এর বেশি বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে, জানাচ্ছেন জুলিয়া তানহা। গেল কয়েকদিনের মতো রবিবারও কেন্দ্রীয় শহীদ মিনারে টানা অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। তারা 10ম গ্রেডে বেতন সহ 3 দফা দাবি জানাচ্ছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে না ফেরার ঘোষণা শিক্ষকদের। প্রাথমিক শিক্ষকদের মূলত যৌক্তিক দাবি হচ্ছে 10ম গ্রেড, কারণ এখন সকল শিক্ষক স্নাতকোত্তর অর্জন করেছে। সেই ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের সম্ভাবনা অথবা পাশাপাশি যে ডিপার্টমেন্টগুলো আছে তারা প্রত্যেকে 13তম অথবা 15-16 থেকেও তারা 10ম গ্রেড পাচ্ছে, তাহলে আমরা কেন পাবো না? লাগাতার কর্মবিরতিতে আমরা যাচ্ছি, সেখানে কোনো
তালা প্রয়োজনে আমরা তালা দেওয়ার কর্মসূচিতেও পরবর্তীতে বুঝতে পারি আর কি। আমাদের এই জীবনযাত্রার মান ব্যয়, আমাদের সামাজিক মর্যাদার খুবই কম। আমরা কোনো কর্মচারী হয়ে থাকতে চাই না, তৃতীয় শ্রেণীর কোনো কর্মচারী চাই না। শনিবার শাহবাগে আন্দোলনকারীদের উপর বল প্রয়োগ করে পুলিশ। এ সময় বেশ কয়েকজন আহত হন। শিক্ষকদের দাবি, তাদের বেশ কয়েকজনকে আটক করা হয়েছে, তাদের মুক্তি দিতে হবে। সেই সাথে পদত্যাগ করতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রাথমিক শিক্ষা উপদেষ্টাকে। দাবি আন্দোলনরতদের। শিক্ষক জাতিকে নিষ্ঠুরভাবে আঘাত করা হয়েছে, বোমা মারা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। তার প্রত্যক্ষ নিদর্শন আমি এবং আমার হাজবেন্ড। তারপর আমাদের আরো ভাইয়েরা রক্তাক্ত অবস্থা আছে। রক্তের দাবিতে আমরা এই রক্তের মূল্য সম্মান দিয়ে নিয়ে যাব। যতক্ষণ না আমাদের দাবি আদায় হবে আমরা রাজপথ ছাড়বো না। গতকালকে শিক্ষা উপদেষ্টা উস্কানিমূলক বিবৃতি দিয়েছে, আমাদের দাবিগুলো অযৌক্তিক এবং পুলিশকে লেলিয়ে দিয়েছে। আমাদের প্রায় 200-র উপরে শিক্ষককে আহত করেছে। আমাদের উপর যে বর্বরচিত হামলা হয়েছে এর প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাচ্ছি। এবং গতকাল আমরা দুঃখের সাথে বলছি, ৭১-এর সূত্র দিয়ে আমাদের প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা মহোদয়ের একটা বিবৃতি এসেছে, আমাদের দাবি অযৌক্তিক বলেছেন। এটার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে উনার প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা এখন ৬৫,০০০-এরও বেশি। ৩.৫ লাখের মতো সহকারী শিক্ষক রয়েছেন এই বিদ্যালয়গুলোতে। এই শিক্ষকদের আন্দোলন ও দাবির বিষয়ে সরকারের তরফ থেকে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। দাবি আদায়ে নতুন কর্মসূচির ঘোষণা আসার কথা রয়েছে। জুলিয়া তানহা, ৭১, ঢাকা। এদিকে এমপিওভুক্তি ও অবকাঠামোগত উন্নয়ন সহ ৫ দফা দাবি আদায়ের অবস্থান কর্মসূচি পালন করছে প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষকরা। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে টানা ১৫ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছে প্রতিবন্ধী বিদ্যালয় পরিষদ। এ সময় দাবি আদায়ে নানা স্লোগান তুলে বর্তমান সরকারের নানা দিকের কথা ও জুলাই আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরেন। এছাড়া দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার কথাও জানান তারা। আমরা এক দফা এক দাবি এপিও চাই। সচিবালয় আটক করব এবং আমাদের দাবি মেনে নিতে বলবো। মেনে না দিলে আমরা এই রাজপথ ছাড়বো না। আমরা আজকে 15 দিন আছে, আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। 20 বছর যাবত আমরা কোনো বেতন পাই না, বিনা বেতনে মানে বিশেষ শিশুদের নিয়ে এসে শিক্ষাদান করতেছি। এমপিও স্বীকৃতি চাই এবং যাতে আমাদের এই এমপিও স্বীকৃতি যতদিন না হবে ততদিন আমরা এই মাঠ ছাড়বো না। আমাদের একটা দাবি। দীর্ঘদিনে দ্বন্দ্ব মিটিয়েছে রাজধানীর 3 কলেজ, ঢাকা কলেজ, আইডিয়াল সিটি কলেজের শিক্ষার্থীরা। 3 কলেজের শিক্ষার্থীদের একত্রিত করে ঢাকা কলেজ অডিটোরিয়ামে ব্যতিক্রমধর্মী শান্তি চুক্তি সম্পাদিত হয়। এক কলেজ অন্য কলেজকে ফুল ও মিষ্টি দিয়ে বরণ করে নেয়। রাজধানীর 3 কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রায় মারামারি বেঁধে যায়। কথা কাটাকাটি থেকে শারীরিক জখম অথবা এক কলেজ অপর কলেজের বাস ভাঙচুর প্রায়ই শোনা যায়। এই 3 কলেজের ব্যতিক্রমী এই উদ্যোগ ওই এলাকায় সংঘর্ষ কমিয়ে আনবে বলে মনে করেন শিক্ষার্থীরা। ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার যৌক্তিক সময় নির্ধারণের দাবিতে এবং পিএসসি স্বৈরাচারী আচরণ ও পরীক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলার অভিযোগ পিএসসি ঘেরাও কর্মসূচি পালন করছেন পরীক্ষার্থীরা। সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে অংশ নেন ৪৭তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করা প্রার্থীরা। তাদের অভিযোগ, তাদের আগের বিসিএস পরীক্ষাগুলোতে লিখিত পরীক্ষার জন্য ৩ থেকে ৬ মাস সময় দেওয়া হলেও এবার হাতে মিলেছে মাত্র ৪০ দিন। আগামী ২৭ নভেম্বর শুরু হতে যাওয়া লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না পাওয়ায় এই সিদ্ধান্ত বৈষম্যমূলক বলে দাবি করেছেন তারা। এর আগে পিএসসির কাছে সময় বৃদ্ধির দাবি জানালে আশ্বাস দেওয়া হলেও আগের সময়সূচি অনুযায়ী রুটিন প্রকাশ করার ক্ষোভে তারা ঘেরাও কর্মসূচিতে অংশ নেন। তারা তাদের সিদ্ধান্তটা আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে। কেমন চাপিয়ে দিচ্ছে? আমরা যদি বিগত বছরগুলোতে দেখি, প্রত্যেকটা বিসিএস এর ক্ষেত্রে 6 থেকে 7 মাসের একটা সময় পাওয়া গেছে। একটা ন্যায্য কিংবা যৌক্তিক সময় চাচ্ছি, সেটা হতে পারে যে যেটা আগের নিয়ম ছিল যে 2 মাস আগে রুটিন প্রকাশ করা। তো আপনি যদি একবার সিলেবাসটা চোখ বুলান তাহলে কিন্তু কখনোই আসলে কম্পিটিটিভ এক্সামগুলোতে যারা আগে বেশি সময় পেয়েছে তাদের সাথে প্রতিযোগিতা করতে পারবে না। তো আমরা সেপ্টেম্বরে পরীক্ষা প্রিলি পাস করার পর আমাদের হাতে যে সময়টা থাকে সেটা খুবই ন্যূনতম একটা সময়, যেটা একজন রিটেন ক্যান্ডিডেটের জন্য কোনোভাবেই এটা যৌক্তিক না। প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিজেসি, আরএফইটি ও বিবিসি মিডিয়া অ্যাকশনের প্রতিনিধি দল সাক্ষাৎ করবেন। এদিকে আরও 16টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি। এ সময় কমিশনের কাছে গণমাধ্যমের জন্য তৈরি নীতিমালার প্রস্তাবিত সংশোধনীর কপি তুলে দেওয়া হবে। রোববার 12টায় এএম নাসিরউদ্দিনের কাছে এই নীতিমালা জমা দিতে নির্বাচন ভবনে যাবেন
বিসিসি চেয়ারম্যান রেজানুল হক, সদস্য সচিব ইলিয়াস হোসেন, আরএফইডি সভাপতি কাজী জেবেল, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী ও বিবিসি মিডিয়া অ্যাকশনের প্রতিনিধিগণ। এর আগে এবছরের 27 জুলাই সাংবাদিক বা গণমাধ্যম কর্মীদের জন্য নির্বাচন কমিশনের জারি করা নীতিমালা 2025 প্রত্যাখ্যান করে নির্বাচন কমিশন বিটে কর্তব্যরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আরএফইডি। এদিকে উপজেলা পর্যায়ে কর্মরত মাঠ পর্যায়ের 23 কর্মকর্তাকে বদলি করে প্রজ্ঞাপন দিয়েছে নির্বাচন কমিশন। সরকার আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে বদ্ধপরিকর বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রাজশাহীতে লিগ্যাল এইড অফিসের কার্যক্রম পরিদর্শন এবং লিগ্যাল এইড কার্যক্রম বাড়ানো সম্পর্কিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর বক্তব্য থেকে নির্বাচন যথাসময়ে অনুষ্ঠানের ব্যাপারে জনগণের মনে একটি শঙ্কা তৈরি হতে পারে, তবে ভয় পাওয়ার কিছু নেই। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন যাতে উৎসবমুখর হয়, জনগণের মনে যাতে আস্থা তৈরি হয়, সেজন্য সরকার সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, আদালতের উপর চাপ কমানোর জন্য লিগ্যাল এইডের কার্যক্রম বাড়ানো হচ্ছে। আইনগত সহায়তা যাতে সব মানুষ পায়, এজন্য লিগ্যাল এইডে একজনের বিচারকের পরিবর্তে 3 জন বিচারক নিয়োগ দেওয়ার ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে। অলরেডি আমি যেখানে যাই দেখছি পোস্টার দেখতে পাচ্ছি, মানুষের মধ্যে অত্যন্ত একটা উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। তো নির্বাচন নিয়ে আশঙ্কার কোনো কারণ দেখি না। আমি মনে করি রাজনৈতিক দলগুলো একে অপরের উপর চাপ সৃষ্টি করার জন্য বা আমাদের উপর চাপ সৃষ্টি করার জন্য কিছু কিছু কথা বলেন, আবার কিছু কিছু কথা হয়তো জেনুইনলি বলেন। তো সব কিছু শুনে হয়তো মনে হয় যে নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা বা আশঙ্কা রয়েছে। আমি আপনাদেরকে দৃঢ় কণ্ঠে বলতে চাই, আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর। এটার সাথে সম্পর্কিত বা এটাকে বিলম্বিত করার কোনো ইস্যু আছে বলে আমরা মনে করি না। গণতন্ত্র পুনরুদ্ধারে ভোটাধিকার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার দুপুরে ঠাকুরগাঁয়ের জগন্নাথপুর ইউনিয়নে দলের মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বিপন্ন গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এজন্য ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিএনপি দেশকে গণতান্ত্রিক পথে ফিরিয়ে আনবে। জনসভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ছাড়াও এলাকাবাসী অংশ নেন। সাধারণ মানুষ আপনারা এত কিছু বোঝেন, সত্যি কথা বলেন তো, গণভোট সনদ এসবকে আমরা বুঝি, এগুলো বোঝে শিক্ষিত সমস্ত বুঝে কিছু লোক আসছে, এখানে এখন এগুলো আমাদের ঘাড়ের মধ্যে চাপাচ্ছে। আমরা মানি নিচ্ছি যতগুলো পরিবর্তন করতে চায়, সংস্কার করতে চায়, সেটা আমরা রাজি আছি। কিন্তু যেটা রাজি হবো সেটাই শুধু আসবে, যেটা রাজি হবো না সেটা পার্লামেন্টে যাবে। পার্লামেন্টে গিয়ে আপনারা তর্ক বিতর্ক হবে, ভোটাভুটি হবে, সেখানে পাস হবে। আপনাদের কাছে আমার এই শেষ নির্বাচনে আপনারা আমাকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। ধানের শীষে ভোট দিয়ে আপনাদের কাজ করার সুযোগ করবেন। দলীয় বিবেচনায় পুলিশে নিয়োগের অজুহাতে 2007 সালে 536 উপপরিদর্শক এসআই এবং 221 জন সার্জেন্ট নিয়োগ বাতিল করে তৎকালীন সরকার। 5 আগস্টের পর নিয়োগ বাতিলের সে আদেশ প্রত্যাহার ও চাকরিতে যোগদানের আবেদন করেন 330 জন। তাদের সেই আবেদন যাচাই বাছাই করে পুলিশ সদর দপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় সুপারিশ করে প্রধান উপদেষ্টার দপ্তরে। বিস্তারিত জানাচ্ছেন সাজিদ সরকার। মোহাম্মদ আশরাফুল আলম পুলিশ অফিসার বাবার অনুপ্রেরণায় 2006 সালে সাব ইন্সপেক্টর পদের পরীক্ষায় সকল কার্যক্রম সম্পন্ন করেই উত্তীর্ণ হন। সে সময় তার বয়স ছিল 27 বছর। পুলিশে চাকরির পূর্ব শর্ত ছিল অবিবাহিত হতে হবে। সে কারণে তিনি বিয়ে করেননি। এরই মধ্যে পেরিয়েছে 17 বছর, কিন্তু আশরাফুলের চাকরিও হয়নি, সংসারও গড়া হয়নি। পুলিশের চাকরি করব বা নিজেকে ওরকমভাবে তৈরি করছি, তো আসলে ওরকমভাবে হয় না। তারপরে সত্যি লজ্জার কথা যে বাসের সুপারভাইজারও
করেছি আর কি। বাড়িতেই থাকি, মার দেখাশোনা করি। আশরাফুলের মতো বিয়ে না করে পুলিশ কর্তা হবার গল্প না থাকলেও এর চেয়েও করুণ গল্প শাহিনুর রহমানের। কোনো ধরনের রাষ্ট্রীয় কাজে বিরোধিতা কিংবা মামলা না থাকার পরও এসআই হতে পারেননি। বগুড়ায় বাড়ি হওয়ার কারণে বিগত সরকারের আমলে কোথাও কোনো ভালো চাকুরিতে যোগদানও করতে পারেননি। বিজ্ঞাপনে উল্লেখ ছিল না যে এই নিয়োগটা কর্তৃপক্ষ বাতিল করতে পারে। এই মর্মে তারা সিদ্ধান্ত উপনীত হয়েছে যে না, এটা কর্তৃপক্ষ বাতিল করতে পারে না এবং টোটাল ব্যাস করাপশন নাই। এমনই নানা করুণ গল্প আর অমানবিক পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া মানুষের সংখ্যা 757 জন। 2006 সালে 536 জন এসআই এবং 221 জন ট্রাফিক সার্জেন্ট পদে উত্তীর্ণ হন। শুধু বাকি ছিল সারদার প্রশিক্ষণ। এরপরই তারা নেমে যেতেন দেশ সেবায়। কিন্তু 2007 সালে তৎকালীন ডিআইজি প্রশাসন বেনজির আহমেদ ও পুলিশ কমিশনার নূর মোহাম্মদ স্বাক্ষরিত একটি হাতে লেখা চিঠি সরকারি প্রজ্ঞাপন আকারে না হলেও তাদের জীবন থেকে কেড়ে নিয়েছে 18টি বছর। পরীক্ষা দিয়া, চ্যালেঞ্জ কইরা, ভাইবা দিয়া, সমস্ত ধাপ অতিক্রম করে আমি এখানে আসছি। কিন্তু তারা একটা সাদা কাগজে লেখা, সেটা তো আইনের বিধে পড়ে না। আইন মন্ত্রণালয় বলছে যে এটা তো হতেই পারে না, এটা তো বাদটাই অবৈধ। যেহেতু এটার বাদ দিয়েছে সেটাই অবৈধ, তাহলে আমরা সঠিক। তারপর আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিল, জনপ্রশাসন মন্ত্রণালয় দিল, আইন মন্ত্রণালয় দিল, পুলিশের হেডকোয়ার্টার দিল, অর্থ মন্ত্রণালয় দিল, সব জায়গা থেকে দিল। প্রধান উপদেষ্টা এটা আজকে 7 মাস ধরে এটা আটকে দিয়েছে। যদি আটকাই দিয়েছে দেয়, সমস্ত ক্ষমতা যদি তারই থাকে, তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এগুলি রাখার লাভ আছে? আমরা খুব মানবতার জীবনযাপন করতেছি, যে মানবিকভাবে যে আমাদের বিষয়টা যাতে সুরাহা করে দেয়, প্রধান উপদেষ্টার কাছে আমাদের আকুল আবেদন। এরপর থেকে তারা বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করেছেন। শহীদ মিনারের সামনে মাসের পর মাস করেছেন অনশন। চাকুরি ফিরে পাওয়ার আন্দোলন করতে গিয়ে পুলিশের নির্যাতনের শিকার হয়ে জেলেও ছিলেন অনেকে। পাশাপাশি আদালতের দ্বারস্থ হয়েছেন অনেকবার, কিন্তু কোনো কিছুতেই ফ্যাসিবাদী সরকারের পুলিশ কর্তাদের মন গলেনি, এমনই অভিযোগ ভুক্তভোগীদের। বাবা হঠাৎ করে ওই সময় মারা যায়, মানুষের সেবা করবে, মানুষের পাশে দাঁড়াবে, কিন্তু এখানে সম্পূর্ণ অবৈধ প্রক্রিয়ায় আজকে ছেলের চাকরি হলো না। এই সংবাদ শুনে আমার বাবা, এমনি সে রোগে আক্রান্ত ছিল, সংবাদ শুনে সে ওই সময় 2006 সালে আমার বাবাকে হারিয়ে ফেলে। আমি 1/3 চাকরির জন্য নষ্ট করছি, চাকরি পাওয়ার জন্য পরিশ্রম করছি, 1/3 শেষ করলাম চাকরি অপেক্ষা করার জন্য। আর বাকি যে জীবনটুকু আমার আছে, আমি চাই দেশের সেবা করার জন্য। আমার ফ্যামিলিতে আমি একমাত্র সন্তান, আমার কোনো ছেলে নাই। আমার বাবা মা স্বপ্ন দেখতো আমি পুলিশ অফিসার হব। আমার বাবা এই স্বপ্ন পূরণ হয়েছিল, বাট আমি জয়েন করতে পারি নাই। এই কষ্টে আমার বাবা স্ট্রোক করে পরে মারা গেছেন। সবাই কষ্টে আছি, সবাই আন্তরিকভাবেই কষ্টে আছি। আমি প্রধান উপদেষ্টার কাছে, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের আর্জি যে আপনি যেন অবশ্যই 757 পরিবারের কষ্টটা, দুঃখটা বোঝার চেষ্টা করেন এবং আমাদেরকে দ্রুততম সময়ে আমরা যাতে আমাদের নিয়োগটা ফেরত পাই। তবে 24-এর অভ্যুত্থানের পর আশার বাতি দেখতে পান তারা। সবাইকে না পেলেও 330 জন নিয়োগ বঞ্চিত এসআই স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তাদের ঘটনা তুলে ধরে আবেদন করেন। পরে এক তদন্ত কমিটি গঠন করা হয়। সেখানে জানতে পারেন 2007 সালে দলীয় নিয়োগের দোহাই দিয়ে চাকরি বঞ্চিত করার কাগজটি ছিল অবৈধ। তারা কোনো অপরাধী নন। এরপরই তারা এক আত্মতৃপ্তি নিয়ে নতুনভাবে বাঁচার স্বপ্ন খুঁজতে থাকেন। গ্রামের মানুষ কিন্তু নানা ধরনের চিন্তা করে, হয়তো ভাবছে কোনো ধরনের ক্রাইম করছি বা খারাপ কিছু মন্তব্য করছে। পরবর্তীতে তারা বুঝতে পারছে যে না, আসলে এটা সবারই হয়েছে। তো এটা আমাদের সাথে আসলে একটা অমানবিক ঘটনা। এই ঘটনা বাংলাদেশের ইতিহাসে নাই। আমার বাবা আত্মশান্তি পাচ্ছে, আমার মতো 757 ফ্যামিলি যাদের বাবা নাই, তারাও আত্মশান্তি যে না, মিথ্যা একটা অজুহাতে দিছে। আমার মা বেঁচে আছে। আমার মা যখন শুনলো যে আইন মন্ত্রণালয় দিল যে ওই আদেশটা অবৈধ ছিল, আমরা আসলে মজলুম, বঞ্চিত, আমাদের একটা মিথ্যা ব্লেম দিল। আমার আম্মা বলল আলহামদুলিল্লাহ, আমার মতো আমার ছেলে এবং 757 ছেলে তারা ন্যায় বিচার পেয়েছে। পুলিশ সদর দপ্তর সহ অন্যান্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার প্রধান উপদেষ্টা মতামত দিলেই এই নিয়োগ বাতিলের আদেশটি প্রত্যাহার করে পুনর্নিয়োগের বাকি কার্যক্রম শুরু হবে। যেইভাবে বিসিএস এর প্রতি ন্যায় বিচার করা হয়েছে, যেইভাবে জেলা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা ন্যায় বিচার করা হয়েছে, যেইভাবে প্রাথমিক শিক্ষকদের ন্যায় বিচার করা হয়েছে, যেভাবে স্বতন্ত্র এফতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের ন্যায় বিচার করা হয়েছে, তেমনিভাবেও আমরাই বাংলাদেশের নাগরিক, উনি আমাদের অভিভাবক, উনি বাংলাদেশের অভিভাবক, উনি মাননীয় প্রধান উপদেষ্টা। আমরা বিশ্বাস করি এখনও আগামী 1 সপ্তাহের মধ্যেই
উনি আমাদের এই বিষয়টি পুনর্বিবেচনা করে পুনর্বহালের মধ্য দিয়ে আমাদেরকে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদানের মধ্য দিয়ে আমাদের খেটে খাওয়া পরিবারের যে সন্তান আমরা, আমাদের সেই অসহায় দুস্থ মানবতার জীবনযাপন করা আমাদের পরিবারের মুখে হাসি ফুটবে, আমাদের বাবা মার মুখে হাসি ফুটবে, এই বিশ্বাস আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে রাখতেই চাই। জীবন থেকে হারিয়ে যাওয়া এতগুলো বছরের কষ্ট আর গ্লানি ভুলে চাকুরি ফিরে পাওয়ার মধ্য দিয়ে পরিবারের মুখে হাসির অপেক্ষায় এই মানুষগুলো। সাজিদ সরকার, ৭১, ঢাকা। দর্শক, এই মুহূর্তে আমরা নির্বাচন কমিশনে যেতে চাই। সেখানে বিএনপি নেতা ইশরাক হোসেন কথা বলছেন, আমরা যুক্ত হচ্ছি সেখানে। অ্যামুনিশন ফায়ার করার বলে তাদের এরকম পরিকল্পনা রয়েছে। যাই হোক, এইসব তো ভালো আলামত না। আমরা কি মিলিটারাইজ করতে চাচ্ছি আমাদের দেশকে? অবশ্যই আমরা শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা চাই, কিন্তু তার মানে এই না যে যাদের বিরুদ্ধে গ্যাং পরিচালনার অভিযোগ রয়েছে তারা যে তাদের গ্যাং মেম্বারদেরকে সেখানে প্রশিক্ষিত করে ভবিষ্যতে আরো বড় কিছু করবে না, সেটার নিশ্চয়তা কে দিবে? তো আমি মনে করি আজকে সাংবাদিক ভাই বোনেরা, আপনারা 5 অগস্টের পরে পুরোপুরি স্বাধীন হতে পারেন নাই। আমি আশা রাখি যে ইনশাল্লাহ আগামী নির্বাচনের পরে আপনারা সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারবেন। থ্যাংক ইউ। দর্শক, আমরা এতক্ষণ নির্বাচন কমিশনে যুক্ত ছিলাম। জুলাই অভ্যুত্থানে 5 অগস্ট চাংখারপুলে শহীদ আনাস সহ 6 জনকে হত্যার মামলার পরবর্তী শুনানি 12 নভেম্বর। এই মামলার আসামি বরখাস্ত ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশের বিরুদ্ধে মামলার 14তম দিনে সাক্ষ্য গ্রহণ শেষে নতুন এই তারিখ দেওয়া হয়। সকাল 11টার পর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এ শুরু হয় এই সাক্ষ্য গ্রহণ। এ পর্যন্ত এই মামলায় 22 জন সাক্ষ্য দিয়েছেন। সাক্ষীদের মধ্যে রয়েছেন প্রত্যক্ষদর্শী পুলিশ কর্মকর্তা, ভুক্তভোগী পরিবারের সদস্য, জুলাইয়ের আহতরা, চিকিৎসক এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সাক্ষীরা এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন। পেশাগত অসদাচরণ এড়ানোর কথা উল্লেখ করে সেনা কর্মকর্তাদের গুমের 2 মামলা ও রামপুরায় 28 জনকে হত্যা মামলায় আসামি পক্ষের আইনজীবী হিসেবে আনুষ্ঠানিকভাবে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ব্যারিস্টার এম সারওয়ার। রোববার ট্রাইব্যুনাল 1 এ ওকালতনামা প্রত্যাহারে আবেদন করেন তিনি। এর প্রেক্ষিতে গুমের 2 মামলার সারওয়ার সহ 5 জনের ওকালতনামা বাতিল করে ট্রাইব্যুনাল। পরে ব্যারিস্টার সারওয়ার বলেন, নিজের গুমের ঘটনায় একটি অভিযোগ প্রসিকিউশনে জমা দিয়েছিলেন তিনি। সে অভিযোগে কয়েকজন সাবেক সেনা কর্মকর্তার নাম রয়েছে। সে কারণেই তিনি স্বার্থের দ্বন্দ্ব থাকায় তাদের পক্ষের আইনজীবী থেকে নাম প্রত্যাহার করেন তিনি। এর আগে চলতি বছরের 21 অক্টোবর গুমের 2 মামলায় সাবেক 13 জন ও রামপুরায় 28 জনকে হত্যায় 2 জন সেনা কর্মকর্তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আদালত। এদিকে গুমের মামলার 9 সেনা কর্মকর্তার পক্ষে অন্য 5 আইনজীবী ওকালতনামা জমা দিয়েছেন। অনেকেরই অত্যন্ত স্ট্রং ডিফেন্স কেস রয়েছে। আপনারা জানেন যে কাউকে শাস্তি দিতে হলে দেখাতে হবে সে অফেন্স করেছে এবং তার গিল্টি মাইন্ড আছে। তো দেখা যাবে যে এখানে অনেকের অ্যাক্ট্রাস্টিয়া বা ম্যানস্টিয়া নাই। তো আমি এই জন্য মনে করি যে ওই 3 জন অফিসার তারা ন্যায় বিচার পাবে এবং তারা অফেন্স করেছে বলে অন্তত আমি জানি না। সেই জন্য আমি মনে করি যে তাদের কেসটা অত্যন্ত স্ট্রং ডিফেন্স কেস তাদের রয়েছে। কিন্তু এই ইস্যুর কারণে যে আমি যে আবেদন করেছি সেই ধরনের আসামি এখানে থাকার কারণে আমি আসলে তাদের আর ডিফেন্স লয়ার থাকার কোনো সুযোগ নাই। নির্বাচন সামনে রেখে সব রকমের ষড়যন্ত্র সম্পর্কে সচেতন থাকতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস আহ্বায়ক হেলাল খান। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাসাসের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উৎসর্গ করে আদর্শ নেতা শিরোনামে মিউজিক ভিডিওর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, শীঘ্রই তারেক রহমান দেশে ফিরবেন, তাকে বরণ করে নিতে সারা দেশ প্রস্তুত রয়েছে। তারেক রহমানের নির্দেশে আগামীর বাংলাদেশ করতে সবাই প্রস্তুত বলে জানান তিনি। এ সময় সবাইকে শহীদ জিয়ার আদর্শ মেনে বাংলাদেশকে বুকে ধারণেরও নির্দেশ দেন তিনি। বিগত সরকারের সময় 3টি বিতর্কিত জাতীয় নির্বাচনের বিভিন্ন অনিয়ম তদন্তে চট্টগ্রামে শুনানি করেছে নির্বাচন কমিশনের গঠিত তদন্ত কমিশন। 3 দিনের এই শুনানি চলবে রবিবার পর্যন্ত। শনিবার দ্বিতীয় দিনের শুনানিতে তৎকালীন রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে নির্বাচনের সাথে জড়িতরা হাজির হয়ে কমিশনের মুখোমুখি হন, দেন বিভিন্ন প্রশ্নের জবাব। চট্টগ্রাম থেকে সাইফুল ইসলাম শিল্পীর রিপোর্ট। চট্টগ্রামে জুবলি রোডের আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে শুরু হওয়া শুনানি কার্যক্রম পরিচালনা করছেন জাতীয় নির্বাচন তদন্ত কমিশনের সদস্য তাজরিয়ান আকরাম হোসেন ও ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম সহ 5 সদস্যের কমিটি। এতে বিগত 3টি বিতর্কিত জাতীয় নির্বাচনের দায়িত্ব পালনকারী রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, পোলিং অফিসার, এজেন্ট ও পুলিশ এবং কয়েকজন প্রার্থীকে তলব করা হয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট যে সমস্ত কর্মকর্তারা ছিলেন, লাইক রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার,
প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, এমনকি যারা এজেন্ট যারা ছিল প্রার্থীর, উনি এবং পুলিশ কর্মকর্তা যারা দায়িত্বে ছিলেন, ওনাদেরকে ওনারা এখানে ডেকেছেন চট্টগ্রাম 5 এবং চট্টগ্রাম 11 দুটি আসনের। এর আগে শুক্রবার অনুষ্ঠিত শুনানিতে 2014 সালে চট্টগ্রাম 5 আসনের নির্বাচনে প্রার্থীদের একজন ছাড়া অন্য কোনো প্রার্থী হাজির হননি। তবে দ্বিতীয় দিনে সাবেক ও বর্তমান কর্মকর্তাদের পাশাপাশি শুনানিতে অংশ নেন একজন প্রার্থী। তিনি কমিশনে বলেছেন, তৎকালীন নির্বাচনের দায়িত্ব পালন করতে গিয়ে সরকারের উপর মহলের অবৈধ নির্দেশ না মানায় অনেক এসপি ডিসিকে বদলি করা হয়েছে। না 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 আমি এরকম মনে নাই যে, কারণ এটা বলতে যায় বা করতে যায় তো অনেকে চাকরি, আমরা জানি যে অনেক জেলা প্রশাসক বা অনেক ওই যে এসপি সাহেব বদলি হয়ে গেছে বেশি ইয়ে করতে চায়। গঠিত তদন্ত কমিশন তৎকালীন চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকেও তলব করে জিজ্ঞাসাবাদ করে। তার কাছ থেকে জানতে চাওয়া হয়, নির্বাচনে এত অনিয়ম হলেও কি ব্যবস্থা নিয়েছেন। এমন প্রশ্নের উত্তরে তিনি সর্বোচ্চ চেষ্টা করার এবং একটি কেন্দ্র বাতিল করার কথা জানান। চট্টগ্রাম 10-এ এই কেন্দ্রটা আমি বাতিল করে দিয়েছিলাম তাৎক্ষণিকভাবে, এবং এটা তারা দেখেছেন। আমি বলছি যে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, হয়তো পুরোপুরি পারিনি, এটা আমাদের হয়তো ব্যর্থতা। আওয়ামী লীগ আমলে 3টি নির্বাচন নিয়ে উত্থাপিত অভিযোগসমূহ পর্যালোচনা করে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সুপারিশ প্রদান করবেন বলে জানান বর্তমান কমিশন। অরিসুল ইসলাম, 71। কর্মক্ষেত্র সহ ঘরে বাইরে সবখানে নারীর নিরাপত্তার দাবি করেছেন ময়মনসিংহের নানা শ্রেণী পেশার নারী ভোটাররা। নারীর অধিকার ও ক্ষমতায়ন প্রতিষ্ঠা সহ বৈষম্যের অবসান চেয়েছেন তারা। চেয়েছেন নারী বান্ধব সরকার আর নতুন ভোটারদের চাওয়া সহিংসতা মুক্ত সুষ্ঠু ভোট। বাবুল হোসেনের তথ্যছবিতে বিস্তারিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে শুরু হয়ে গেছে প্রার্থীদের প্রচার। চলছে পোস্টার লাগানো, সভা সমাবেশ। সারা দেশের মতো ময়মনসিংহেও এবার প্রথমবারের মতো ভোট দিবেন বহু নতুন নারী ভোটার। তারা বলছেন, শান্তিপূর্ণ পরিবেশে নিজের ভোট নিজেই দিতে চান। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে পারবে এমন ব্যক্তিকে বেছে নিতে চান জনপ্রতিনিধি হিসেবে। যে পুরুষের পাশাপাশি তার সমান ক্ষমতা থাকবে, প্লাস এমন অ্যাবিলিটি থাকবে যেন দেশটাকে সুন্দর করে গড়ে তুলতে পারে। নারীদের সমান অধিকার নিয়ে ভাববে, নারীদের নিরাপত্তা নিয়ে ভাববে, রাস্তাঘাটে নারীরা যেন কোনো দুর্ঘটনার শিকার না হয়, এসব নিয়ে ভাববে। নারী নেত্রীরা জানান, সুষ্ঠু পরিবেশে যেন সবাই ভোট দিতে পারে সেটার দায়িত্ব শুধু প্রশাসনের নয়, সবার। ঠিক এই সময়ে যখন আমরা দেখি নারীকে ঘরে বন্দি করার একটা ষড়যন্ত্র করা হয়, নারীর পোশাক নিয়ে প্রশ্ন তোলা হয়, নারীর টিপ পরা নিয়ে প্রশ্ন তোলা হয়, নারীর শিক্ষা নিয়ে প্রশ্ন তোলা হয়, তখন স্বাভাবিকভাবেই আমি একজন নারী আন্দোলনের কর্মী হিসাবে আমরা খুবই উদ্বিগ্ন হই, আমরা খুবই শঙ্কিত হই। যে একজন যোগ্য দক্ষ প্রার্থী নারীদের প্রতিনিধিত্ব করবে, যাতে আমাদের সমস্যাগুলি উনি তুলে ধরতে পারে। কর্মজীবী ও উদ্যোক্তা নারীরা বলছেন, সমাজের উন্নয়ন ও সামনের দিকে এগিয়ে নিতে সবার সহযোগিতা দরকার। সেজন্য তারা চান নারীর ক্ষমতায়ন, অধিকার ও বৈষম্য দূর করতে বাস্তবমুখী উদ্যোগ। যে কোনো পর্যায়ে থেকে হলেও নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তাহলে নারী সর্বক্ষেত্রে এগিয়ে যেতে পারবে। সেটি হলো ঘরে হতে পারে, সেটা পারিবারিকভাবে হতে পারে, সেটা আপনার সামাজিকভাবে হতে পারে, সেটা আপনার রাজনৈতিকভাবে হতে পারে। নারী নিশ্চয়তা, নারী আসলেই নিরাপত্তাহীনতায় ভুগতেছে। এদিকে বছরের শুরুতেই সিলেবাস পাওয়া ও শিক্ষা ব্যবস্থার টেকসই ও গুণগত উন্নয়ন চেয়েছেন শিক্ষার্থী ও শিক্ষকরা। আমরা যে সন্ধ্যার পরে অনেকের টিউশন থাকে, ওইটা সেফলি করা যায় না, একটা ভয় নিয়ে আতঙ্ক নিয়ে চলতে হয়। তাছাড়া দেশের বাইরে যে শিক্ষার মান আর আমাদের দেশে যে শিক্ষার মান, এটা টোটালি অনেক ডিফারেন্ট, এটা এক হওয়া উচিত। ময়মনসিংহের মোট ভোটার 47,13,622 জন। এর মধ্যে নারী ভোটার 23,37,852 জন। বনশ্রী হালদার, 71। গবেষণার তথ্য বলছে, বাংলাদেশে বছরের প্রায় 1 লাখ শিশু মারা যায়, যার মধ্যে প্রায় 14,000 শিশুই পানিতে ডুবে মৃত্যুবরণ করে। এসব ঝুঁকি কমাতে সরকার, পরিবার ও কমিউনিটির যৌথ উদ্যোগে গড়ে উঠেছে শিশু যত্ন ও বিকাশ কেন্দ্র। ব্লুমবার্গ ফিলান্থ্রপিস ও সিআইপিআরবি গবেষণায় বলছে, বয়স্কদের ব্যস্ততার সময় শিশুদের দিবা যত্ন কেন্দ্রে রাখলে পানিতে ডুবে শিশু মৃত্যুর হার 88% কমানো সম্ভব। নরসিংদীর মনোহরদী উপজেলার শিশু যত্ন কেন্দ্র ঘুরে এসে আরো জানাচ্ছেন শাহনাজ শর্মিন।
কর্মব্যস্ত সকালে প্রত্যন্ত গ্রামের দিবাযত্ন কেন্দ্রে শিশুদের প্রাণোচ্ছল এই বেড়ে ওঠার দৃশ্য বলে দিচ্ছে তাদের নিরাপত্তা আর বিকাশের ভিন্ন চিত্র, যা চিন্তামুক্ত রাখছে বাবা মাকে, শিশু মৃত্যু প্রতিরোধেও কার্যকর। উন্নয়ন সংস্থার হিসাব বলছে বছরে দেশে যে 1 লাখ শিশুর মৃত্যু হয় তার মধ্যে 14,000 শিশু পানিতে ডুবে মারা যায়। গ্রামাঞ্চলে এই মৃত্যুর হার বেশি। গ্রামে উৎপাদন ব্যবস্থা ও সংস্কৃতির বদলের কারণে এই মৃত্যু হার বাড়ছে। গবেষকরা বলছেন 1 থেকে 4 বছর বয়সে এই শিশু বেশি পানিতে ডুবে মারা যাচ্ছে, যা নিউমোনিয়া, অপুষ্টি ও কলেরায় ভুগে মৃত্যুর চেয়ে বেশি। এই শিশু মৃত্যু কমাতে উন্নয়ন সংস্থার সরকারি অংশীদারিত্বে দেশের 16 জেলার 45 উপজেলায় শিশু দিবাযত্ন কেন্দ্র গড়ে তোলা হয়েছে ICBC প্রকল্পের অধীনে। এখান থেকে সচেতনতা, শিশু বিকাশ ও সাঁতার শেখানোর কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শিশু দিবাযত্নের সেবা মেলে সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত। সকাল 9টা থেকে 2টা পর্যন্ত তারা একেবারে নিরাপদ থাকে, যে মনে করে এই কেন্দ্রের মাঝে রাইখা যাইতে তারপর কোনো কাজে নাই। মানে যদি কেউ কিছু করে বলে যে আজকে তো আমার বাচ্চাটা জেনে দিয়ে গেছে, আমি এরকম কাজ করছি, এরকম করছি, যদি এই কেন্দ্রে না থাকতো তাহলে তাদের আরো কষ্ট হইতো। যারা ভয় পায় তাদেরকে আমরা পানিতে নামায় আগে বুঝায় টুজায় ভয় দূর করে তারপর আমরা সাঁতার কার্যক্রম করি আর কি। এই যে বাচ্চারা পানিতে পড়ে মারা যায় তাদেরকে আমি সাঁতার শিখাইতে পারতাছি, নিজেকে অনেক কি মনে করি। গ্রামের মানুষ এই ব্যবস্থাকে সাদরে গ্রহণ করেছেন। শিশুদের বিকাশে কেন্দ্রের প্রশিক্ষিত কর্মী রাখছেন ভালো ভূমিকা। নরসিংদীর মনোহরদী উপজেলাতে প্রায় 500টি শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপন করা হয়েছে। কাজে আর কি মনোযোগ দিতে পারি না, বাসায় রাইখা এই জায়গায় রাইখা আর কি মনোযোগ দিয়ে কাজ করতে পারি। পড়ে গিয়ে ব্যথা পাইবো, মানে আগুনে যাবে, আগুনে পড়ে যাবো, মানে এই ডরে। বাড়ির থাকলে দুলাবাড়ু ঘরে অপরিষ্কার তাহে এনে দিলে বা আলো তাহে লেখাপড়া শিখতে। আগামীতে এমন শিশু দিবাযত্ন কেন্দ্রের সংখ্যা বাড়ানো হবে বলে জানাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বলছেন এই কেন্দ্র থেকে শিশুদের চক্ষু চিকিৎসা দেওয়ার কার্যক্রমও চালু হবে। বর্তমান যে 16টা আছে সেরকম তাদের দরিদ্রতা, তাদের অশিক্ষা, তাদের হচ্ছে যে সামাজিক সুযোগ সুবিধা থেকে পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী, এগুলোর আমরা বিবেচনায় আমরা আমাদের বাজেটের মধ্যে রেখে আমরা চেষ্টা করব যে পরবর্তীতে আরও 15টা জেলায় এটা সম্প্রসারিত করা। শহরে ডেকে নাগরিকদের কাছে প্রয়োজনীয় অনুষঙ্গ এখন গ্রামেও পৌঁছে গেছে জীবন রক্ষাকারী শিশু দিবাযত্ন কেন্দ্র। শানা শারমিন, 71, নরসিংদী। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।